আমাদের ভয়েস অফ বৃষ্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আর হ্যাঁ, লাইক কমেন্ট করে পাশে থাকুন। আর নেক্সট পার্ট দেখতে চাইলে কমেন্ট করুন। ধন্যবাদ। ইমোশনাল ব্ল্যাকমেল করে ঠিক করলে না বাবু? ওকে ফাইন, বিকেলে যাবে, বাট আমিও তোমার সাথে যেতে চাই। না বাপি, আমি একা যাব, গাড়ি করে যাব আমি। কিন্তু কোনো কিন্তু নয়, আমার কথা না শুনলে আমি মেডিসিন নেওয়া বন্ধ করে দিব। না না, তোমার কথাই রাখা হবে। যেও, বাট কেয়ারফুল থাকবে। সম্মতি পেয়ে আমি খুশি হয়ে বাপির বাহু জড়িয়ে ধরে বললাম, লাভ ইউ বাপি, তুমি পৃথিবীর সবচেয়ে ভালো বাপি। বাপি একটুখানি হাসার চেষ্টা করে বললেন, পাগল মেয়ে একটা। এক সপ্তাহ হলো আমাদের বাসায় একজন কাজের মহিলা এসেছেন, দাদুবাড়ির এলাকা থেকে। নাম তার চামেলি। মহিলা বেশ লাজুক স্বভাবের, এক হাত ঘোমটা দিয়ে কাজকর্ম করে সে। ইনফ্যাক্ট সে খুব রিজার্ভ হয়ে চলাফেরা করে। সিলেক্টেড রুমে তার বিচরণ দেখা যায়। বাপি যখন বাসায় থাকে তখন সে শুধুমাত্র কিচেন কিংবা আমার রুমেই ক্লিনিং ডাস্টিংয়ের কাজ করে। আজ বৃহস্পতিবার, বাপি সারাদিন বাসায়, মিস চামেলি কিচেনেই ব্যস্ত। মাঝে মধ্যে কিচেন থেকে বের হয়ে আমার রুমে এসে জিজ্ঞেস করছে, বেবি আপনার কিছু চাই? আমার প্রয়োজন হলে বলছি, নয়তো না। নিদ্রার জন্য কিছু রান্না করে নিয়ে যেতে ইচ্ছে করছে। রান্নাবান্নার দিকে বিশেষ ঝোঁক নেই আমার, যদিও বা আমি অনেক ডিশই পারি। আপুর বদৌলতে শিখেছি, বাট শখ করেও কখনো প্রিপেয়ার করা হয়নি। কিন্তু আজ রান্না করব নিদ্রার জন্য। বাপি মা রুমে আছেন, এই সময়টাকেই কাজে লাগানো যেতে পারে। ব্যান্ডেজ লাগানো পা নিয়ে খোঁড়াতে খোঁড়াতে কিচেনে গিয়ে উপস্থিত হলাম আমি। চকলেট কেক বানানো যেতে পারে। বেকিং জিনিসটা সহজ, সময়ও কম লাগবে, কিন্তু দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। এক পায়ে সমস্ত প্রেশার দিয়ে দাঁড়ানো পসিবল হয় না। একজন হেল্পিং হ্যান্ডের প্রয়োজন। মিস চামেলিকেই মনে হয় ডাকতে হবে। কিচেনের পাশের রুমেই উনি থাকেন, গলা উঁচিয়ে ডাকা তো সম্ভব নয়, তাই কষ্ট করে ওনার রুমে গিয়ে ডেকে আনতে হলো। আমাকে হাঁটাহাঁটি করতে দেখে উনি ভীত গলায় বললেন, বেবি আপনি হাঁটাহাঁটি করতেছেন কেন? আমারে ডাকলেই তো আমি আইসা যাইতাম। আমি ওনাকে হাতের ইশারায় চুপ করতে বললাম। শুধু বললাম, কেক বানাতে হবে, আপনি প্লিজ হেল্প করুন। উনি মাথা নেড়ে সম্মতি দিলেন। ভদ্রমহিলা বেশি কথা বলে না, পুরোটা সময় আমি জোর করে করে কথা বললাম। কেক বানানো যখন শেষ, উনি সব কিছু পরিষ্কার করছেন, তখন আমি ওনাকে একটা থ্যাঙ্কস দিয়ে জিজ্ঞেস করলাম, আপনি আমায় বেবি সম্বোধন কেন করেন? উনি কিঞ্চিত হেসে বললেন, এর আগে আমি সান্নায়ে কাজ করতাম, ওইখানে বাড়ির ছোট ছেলে মেয়েদের আমরা বেবি বা বাবা বইলা ডাকতাম, এর জন্য আপনারেও ডাকি। ওনার উত্তরে আমি খানিক বিস্মিতই হলাম। বাংলাদেশ থেকে চেন্নাই, ব্যাপারটা বিশ্বাস করা কষ্টকর। ওনার কথার টোনটাও ঠিক কাজের মহিলাদের মতো নয়। বাপি হুট করে কাজের লোক রেখে কোনো ভুল করলো না তো? নিদ্রদের বাসার উদ্দেশ্যে বেরোলাম বিকেলের দিকে। নর্মাল শার্ট প্যান্ট পরে এলোমেলো অবস্থায় বেরোতে হলো। বাপি মনে করে ফোনটা দিয়ে দিলেন আর ড্রাইভার মামাকে বিশেষ খেয়াল রাখতে বললেন আমার। পথেই আমি আভাকে কল করে বললাম গেটে দাঁড়িয়ে থাকতে, আমি আসছি। হুট করে আসবো শুনে ও অবাকই হলো। পরে ওকে সবটা খুলে বলতে হলো। ও হালকা ধমক দিয়ে বলল, তোরা দুটোই হলি পাগল। আবার জোর করে সত্ত্বেও ওদের ফ্ল্যাটে না গিয়ে সোজা নিদ্রদের ফ্ল্যাটে চলে গেলাম আমি। নিদ্রর বাবা মা তখন বাসায় নেই। ওরা কি রাগারাগি করে ওনাদেরকে গ্রাউন্ড ফ্লোরে শিফট করে দিয়েছে। বুঝতে পারলাম স্টেপ মমকে ও মেনেই নিতে পারেনি। একটা দীর্ঘশ্বাস ছেড়ে আভার সাহায্যে নিদ্র রুম পর্যন্ত যাই। ভেতর থেকে দরজাটা বন্ধ করে শুয়ে আছেন মহাশয়। 2 দিন থেকে জ্বর, আমাকে বলেইনি। মনে মনে ভীষণ রেগে গেলাম ওর উপর। আভাকে বললাম নক করতে। আভা ভয়ে ভয়ে 2-3 বার নক করতে ওপাশ থেকে অস্পষ্ট গলা ভেসে আসলো, কে? বলিনি আমায় ডিস্টার্ব না করতে? ভাইয়া, আমি একটু দরজাটা খোলো না প্লিজ। ভীত গলায় বলল আভা। নিদ্র ধমকে উঠল। তুই কি যাবি এখান থেকে? আমি বুঝলাম এভাবে কাজ হবে না। আভাকে বললাম এক্সট্রা চাবি নিয়ে আয়। এক্সট্রা চাবি দিয়ে দরজাটা খুলে ভেতরে প্রবেশ করে বললাম, আমি এসেছি এই কথা যাতে কাউকে না বলে। আভা মাথা নেড়ে চলে গেল। দরজা জানালা বন্ধ করে শুয়ে আছে নিদ্র। খুঁড়িয়ে খুঁড়িয়ে বিছানার ওর পাশে গিয়ে বসলাম আমি। জ্বরে গা পুড়ে যাচ্ছে। ওর কপালে আলতো করে হাত রেখে ভেজা গলায় বললাম, তোমার এত শরীর খারাপ আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না তুমি নিদ্র? ও চকিতে তাকালো। অবিশ্বাস্য চাহনিতে আমায় দেখছে। আমি ওর সারা মুখে হাত বুলিয়ে দিচ্ছি। বেলকনির ঠাইয়ে আলোর প্রতিফলন ঘটছে। কিঞ্চিত আলোতেই নিদ্রার রক্তিম মুখটা বুঝতে পারছি আমি।
ও আমার ডান হাতটা চেপে আমায় কাছে টেনে নিল। আমি ওর বুকে মাথা রেখে ফুপিয়ে উঠলাম। ও ক্ষীণ স্বরে জিজ্ঞেস করলো, অসুস্থ শরীর নিয়ে আসতে গেলে কেন সুপ্ত? আগে তুমি বলো, এত জ্বর নিয়ে শুয়ে আছো, আমায় একবারও জানালে না কেন তুমি? খাবার ঔষধ ঠিক মতো কিচ্ছু খাওনি, কিসের এত জেদ তোমার? নিদ্র মৃদু হাসলো, আমার কোমরে হাত বোলাতে বোলাতে ফিসফিসিয়ে বলল, রাগী বউ হয়ে গিয়েছে আমার সুপ্ত। ওর তপ্ত নিঃশ্বাস আর উষ্ণ ছোঁয়ায় আমার তনু মনে অজানা শিহরণ বয়ে গেল। ও যে প্রসঙ্গ পাল্টাতে চেষ্টা করছে তা আমি বুঝতে পারছি। আমি ওর হাত সরিয়ে উঠে বসলাম, চোখের পানি মুছে বললাম, এক বেলাও ওষুধ খাওনি? ও মাথা নেড়ে না বলল। দেখি ওঠো তো একটু, আমি তোমার জন্য কেক বানিয়ে এনেছি, একটু টেস্ট করে বলো তো কেমন হয়েছে। ও ধীরে ধীরে উঠে বসলো। তুমি ইনজিওর্ড, পা নিয়ে কেক বানিয়েছো? হ্যাঁ, তোমার তো আমার প্রতি কোনো টান নেই, কিন্তু আমার তো আছে। তুমি 2 দিন যাবত আসছো না, কল করছো না, এই জন্য আমাকেই আসতে হলো তোমায় এক পলক চোখের দেখার জন্য, চোখের তৃষ্ণা মেটানোর জন্য। আমার প্রেয়সী এত তৃষ্ণার্ত, এক পলক চোখের আড়াল হলেই অস্থির হয়ে যাচ্ছে। ঠোঁট কামড়ে হাসছে নিত্র। আমি রেগে ওর গলায় গায়ের জোরে একটা কামড় বসিয়ে কাঁদতে কাঁদতে বললাম, তুমি তো শুধু মজা নিতেই পারো, আমার ভালোবাসা তোমার কাছে মজা না? ওর হাসি বেড়ে গেল, পুনরায় আমায় কাছে টেনে নিয়ে কপালে একটা চুমু খেয়ে প্রশ্ন করলো, আমি কি তোমায় ভালোবাসি না? উম, একদমই না, সবসময় আমার থেকে দূরে দূরে থাকো তুমি। দূরে দূরে না থাকলে তোমার যে পাগলামি বেড়ে যাবে, সামলাবো কি করে এই জিদ্দি মেয়েটাকে? সামলাতেই হবে। আমার শুভ্র গোলাপটাকে অপবিত্র করতে ভীষণ বাজ পেয়েছে। আমি ছলো ছলো নয়নে তাকালাম ওর দিকে। ওর চোখের কোণেও পানি। ভালোবাসার অনুভূতিটা এত অদ্ভুত কেন নিদ? ভালোবাসা শব্দটাই তো রহস্যময় সত্য। আমি খুব সাধারণ একজন মানুষ, এত ভারী শব্দের রহস্য উদ্ঘাটন আমার দ্বারা হয়তো সম্ভব নয়। আমার ধারণা অনুযায়ী কোনো কাপলই 3-3.5 মাসের সম্পর্কে ততটা সহজ স্বাভাবিক হয় না যতটা আমরা হয়ে গিয়েছিলাম। আমাদের সাবলীল কথাবার্তা, আমার নিদ্র প্রতি কেয়ারনেস, অবসেশন, এসব এত জলদি কারো মাঝেই আসতে পারে না। আমার কেবলই মনে হতো নিদ্রজনে ভালোবাসাটা আমার মনে প্রত্যেক দিন শত গুণ করে বেড়ে যায়। একা বসে থাকতে থাকতেই মনে হয় আমার নিদ্রকে সামনে চাই, এক মুহূর্তে চাই। এক পলক দেখতে না পেলে বুঝি মরেই যাব আমি। দিন নেই রাত নেই, ওকে দেখতে চাওয়ার তৃষ্ণা পেত আমার। শত ব্যস্ততার মাঝেও আমার এই আবদার পূরণ করতে তাকে আসতে হতো সব কিছু ছেড়ে ছুড়ে। আমি ছুটে গিয়ে তার বুকে জায়গা করে নিতাম। সে আমার মাথায় হাত বুলিয়ে বলতো, প্লিজ সুপ্ত, কন্ট্রোল ইয়োরসেলফ। প্রত্যুত্তরে আমি কিছুই বলতাম না, কিছু বলবার প্রয়োজনই নেই। নিদ্র শরীরের ঘ্রাণ শুষে নেওয়াটাই সুপ্তর মূল কাজ ছিল। এর বাইরে সুপ্ত কিচ্ছু চায়নি, কিচ্ছু জানে না, কিচ্ছু শোনেনি। এইচএসসি পরীক্ষার 2 সপ্তাহ আগে একটা চাকরির ইন্টারভিউ দিতে যাবে নিদ্র, ঢাকায়। ও ঢাকায় যাবে শুনেই আমার দম বন্ধ অনুভূতি হতে শুরু করলো। ইনসিকিউর ফিল করছিলাম আমি। ঢাকায় তো নুহা আছে, নুহা যদি নিদ্রকে বিয়ে করার জন্য কোনো ট্রিক্স খাটানো শুরু করে। নুহা তো ওর মামাতো বোন, ওর মায়েরও অগ্রাধিকার আছে এখানে। ও যদি ওর মায়ের কথা ফেলতে না পারে তাহলে? এইসব ভাবতে গেলেই আমার মুখ পাংশু বর্ণ ধারণ করতো। ঘুম উবে গেল এক প্রকার। ওর ঢাকায় যাওয়ার আগের রাতে আমি বিরাট একটা কাজ করে ফেললাম। ইনসিকিউরিটির তাড়নার মধ্যেই রাত 2টোর দিকে বেরিয়ে পড়লাম ওর বাসার উদ্দেশ্যে। পথে যে আমার বিপদ হতে পারে এরকম কোনো খেয়াল নেই আমার। মাথায় স্রেফ ঘুরপাক খাচ্ছিল যতক্ষণ না আমি বোঝাতে পারবো আমি ওকে কতখানি চাই, আমার মনে ওর জন্য ভালোবাসা কতখানি, ততক্ষণ অবধি আমি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো না। ভাগ্য সহায় ছিল বলে পথে কোনো বিপদ আপদ হলো না আমার। বাসার নিচে গিয়ে যথারীতি কল করলাম নিদ্রকে। এত রাতে কল পেয়ে সে খানিকটা অবাকই হয়ে গিয়েছিল হয়তো, কারণ রাত্রি 12টার মধ্যে স্ট্রিক্টলি ঘুমোতে বলেছিল আমায়। আমিও ওর কথা রাখতে ফোন বন্ধ করে শুয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি ঘুমোতে পারিনি আমি। যাই হোক, কল রিসিভ করে ও শক্ত গলায় বলল, এখনো ঘুমাওনি সুপ্ত? আমি তোমার বাসার নিচে, একটু আসো না, একা দাঁড়িয়ে থাকতে ভয় করছে আমার। হোয়াট? চেঁচিয়ে উঠলো ফোনের ওপাশ থেকে, ছুটে এলো বেলকনিতে। আমি তখন বেলকনির দিকেই তাকিয়েছিলাম। ওকে দেখা মাত্রই হাত নেড়ে ইশারা করলাম। ও ভীষণ রেগে বলল, এই মেয়ে, পাগল হয়ে গিয়েছিস তুই? এত রাতে একা একা আসতে কলিজা কাঁপলো না তোর? আমি মিনমিন করে বললাম, প্লিজ নিদ্র, পরে বকা দিও, আমায় উপরে নিয়ে যাও এখন। ও পুনরায় ধমক দিয়ে বলল, একা একা এসেছিস, একা একাই ফিরে যাবি। না তোকে বাসায় ঢুকতে দিব, আর না তোর সাথে কথা বলবো আমি। ফোন কেটে ভেতরে চলে গেল নিদ্র। আমি অসহায়ভাবে দাঁড়িয়ে রইলাম, কিন্তু মনে মনে শিওর ছিলাম ও ঠিকই নিতে আসবে। 2 মিনিট পর আমার ধারণাকে সত্যি করে বাসার মেইন গেট খুলে চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে রইল নিদ্র।
আমি ছুটে গিয়ে ওর গলায় ঝুলে পড়লাম। 2-4টে শুকনো চুমু খেয়ে বললাম, আই এম রিয়েলি সরি। আমার তোমায় দেখতে ইচ্ছে করছিল, তাই এইভাবে এসেছি আমি। ও ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে আমায় 2 হাতে আগলে নিল। এত পাগলামি কেউ করে সুপ্ত? কত ডেঞ্জারাস একটা স্টেপ নিয়েছো, আইডিয়া আছে তোমার? হুম, কত ভালোবাসি তোমাকে, সেই আইডিয়া আছে তোমার? শুনতে চাও? এটাকে ভালোবাসা না, পাগলামি বলে সুপ্ত। তোমার কিছু হয়ে গেলে আমার কি হতো? সরি নিদ, আর কখনো এমনটা হবে না। ও নিশ্চুপ রইল। আমি ওর বুকে পরপর আরো কয়েকটা চুমু খেয়ে আলাদি গলায় বললাম, আই প্রমিস আর পাগলামো করবো না, এবারের মতো মাফ করে দাও না। চলো তোমায় বাসায় দিয়ে আসি। হুম, আজ আমি তোমার সাথে থাকবো। এক থাপ্পড় দিয়ে সব কটা দাঁত ফেলে দিব। বকা দাও, মারো, যা ইচ্ছা করো, আমি কোথাও যাব না। ওকে ছেড়ে রাস্তায় বসে পড়লাম আমি। ও কপাল চাপড়ে নিজে নিজেই বলল। ভাগ্যে রে, আমার শান্তি দিলি না। এরপর টুপ করে কোলে তুলে নিয়ে বাসার ভেতর প্রবেশ করলো। আমি গলা জড়িয়ে মিটিমিটি হাসতে থাকলাম। পরদিন সকালের গাড়িতেই যাবে বলে সব প্রিপারেশন নিয়ে রেখেছে সে। সাজানোর লাগেজটা দেখে আমার বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল একদম। ও আমার বিষণ্ণতা দেখে প্রশ্ন করলো, মুখটা অমন পেঁচার মতো করে আছো কেন? তুমি কতদিনের জন্য যাচ্ছ নিদ? 1 সপ্তাহ তো বটেই। আমি থাকবো কি করে তোমায় ছাড়া? আমি কি একেবারেই চলে যাচ্ছি? মাত্র 7 দিনের ব্যাপার। আর তাছাড়াও ডেইলি ভিডিও কলে কথা হবে তো আমাদের। ভিডিও কলে কি তোমার গায়ের গ্রানটা পাবো আমি? আসন্ন কষ্টের কথা চিন্তা করে ফুপিয়ে উঠলাম আমি। ও আমার সামনে মেঝেতে বসে আমার 2 হাত নিজের 2 হাতের মুঠোয় নিয়ে বলল, তুমি এত ভীতু কেন সুপ্ত? আমি তোমারই আছি আর তোমারই থাকবো। কেউ কখনোই আমাদের লাইফে এন্টার করতে পারবে না। আর এমন ছোটোখাটো বিরহ সব সম্পর্কেই থাকে, স্বামী স্ত্রীর সম্পর্কেও। আমরা সামাজিক জীব সুপ্ত। সমাজে কতগুলো রুলস ফলো করতে হয় আমাদের। খেয়ে পড়ে বেঁচে থাকতে হলে খুব পরিশ্রম করতে হয়। স্রেফ ভালোবাসা দিয়ে পেট ভরে না, একটা শেল্টার পাওয়া যায় না। আজ এতটুকু দূরত্ব মেনে না নিতে পারলে জীবন ভর সাথে থাকাটা যে হবে না। আমার এত প্রচেষ্টা আমাদের ভবিষ্যতের জন্যই তো। আমি তো বারবার বলি আমি তোমার আছি, তোমারই থাকবো। আমি ছাড়াও তোমার লাইফে অনেক কিছু আছে সুপ্ত। শুধুমাত্র আমাকে নিয়ে পড়ে থাকলে লাইফটা থেমে যাবে তোমার। লাইফটা নিয়ে কত পরিকল্পনা করেছিলে এক সময়, আজ সব ভুলতে বসেছো। দিনে দিনে এত ডেসপারেট হচ্ছ যে ক্যারিয়ার হুমকির মুখে ফেলে দিচ্ছ। অথচ তোমার পরীক্ষার বিষয়টা মাথায় রেখে পড়াশোনায় মগ্ন হওয়া উচিত। ভালোবাসাটাকে অর্জন করতে কত স্যাক্রিফাইস করতে হয়। আজ একটু কন্ট্রোল করো নিজেকে, অবসেশনটা একটু কমিয়ে দাও, লাইফের গোলের দিকে ফোকাস করো। আই এম অলওয়েজ দেয়ার ফর ইউ, আই প্রমিস। তুমি সত্যি আমার হয়ে থাকবে তো? থাকবো সুপ্ত, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি তোমার হয়েই থাকবো। নিদ্রের করা ওয়াদা শেষ অবধি আমায় স্বস্তি দিল। আমি একটু হলেও বুঝতে পারলাম, আশ্বস্ত হলাম যে সে শুধুই আমার। তাকে পাওয়ার জন্য এত পাগলামোর দরকার নেই। গম্ভীর পরিস্থিতিকে স্বাভাবিক করতে নিদ্র বলল, আমার চাঁদ, অসীম আকাশকে সাক্ষী রেখে জ্যোৎস্নার আলোয় গা ভাসিয়ে কিছু স্মৃতি জড়ো করা যাক, চলো। আমি কান্নার মাঝেই হেসে দিলাম। ডান হাতটা ওর হাতের পানে বাড়িয়ে দিলে ও এক রাশ মুগ্ধতা কণ্ঠে মেখে বলল, প্রেয়সী, তুমি কি জানো, তুমি হাসলে তোমার চোখও হাসে। তোমার হাসির ঝংকার আর চঞ্চল চোখ জোড়ার প্রেমেই কিন্তু পড়েছিলাম আমি। চোখ আবার হাসে নাকি? হাসে, চোখ সকল অনুভূতির বহিঃপ্রকাশ ঘটাতে পারে। কিভাবে? সেটা আর একদিন বোঝাবো। আজও চলো ভালোবাসা মেখে আসি। আমাকে কিছু বলতে না দিয়ে পুনরায় কোলে তুলে নিল নিদ্র। বেলকনিতে ডিভানে বসিয়ে ক্ষীণ স্বরে জিজ্ঞেস করলো, গান শুনবে? আমি ওর ডান হাত বাহুতে মাথা রেখে বললাম, হুম। আকাশে প্রস্ফুটিত সেই এক ফালি চাঁদের আলোয় গা ভাসাতে ভাসাতে ভরাট কণ্ঠে গেয়ে উঠল। আমি বিভোর হয়ে ওর গান শুনছিলাম। একটা মানুষ সব দিক দিয়ে এতটা পারফেক্ট হতে পারে, নিদ্রকে না দেখলে বোঝাই যেত না। গান শেষ হলেও গানের রেস্টটাই যেন কাটছিল না। আমি চোখ বন্ধ করে পুরো সময়টা রোমন্থন করছিলাম। এর মাঝে ও আমায় 2 হাতে আগলে নিয়ে প্রশ্ন করলো, ঘুম পাচ্ছে? বাসায় যাবে? আমি ওর গায়ের ওম নিতে নিতে বললাম, আচ্ছা নিদ্র, আমরা বিয়ে করব কবে? এইচএসসিটা দাও আগে, ভার্সিটিতে ওঠো। না, আমার পরীক্ষা শেষের দিনেই আমরা বিয়ে করব। হ্যাঁ, তারপর লেখাপড়া ছেড়ে দিবা, অ্যাডমিশন প্রিপারেশন হবে খারাপ, আর কোনো ইউনিভার্সিটিতে চান্স পাবা না, তাই তো? ওভাবে কেন বলছো? তুমি যে নাম্বার 1 পড়া চোর, সেটা আমি এই কয়দিনে বুঝে গিয়েছি। শোনো, আমার কাছে একটা ভালো প্রপোজাল আছে। তুমি যদি পাবলিকে চান্স পাও তাহলে রেজাল্ট পাবলিশ হওয়ার পরপরই
আমি মিষ্টি আর সম্বন্ধ নিয়ে আসবো তোমাদের বাসায়। অত দেরি? জি, রাজি থাকলে বলো, নতুবা তোমার অনার্স কমপ্লিট হওয়ার পর। এই না না, আমি রাজি, প্লিজ প্লিজ, অত দেরি না। গুড গার্ল। তাহলে আমি কাল ঢাকায় গিয়েই মায়ের সাথে কথা বলছি। সত্যি? সত্যি সত্যি সত্যি, তিন সত্যি। ইয়ে, কি মজা! আমি আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরলাম ওকে। ও হাসতে হাসতে বলল, তোমার মতো বিয়ে পাগল এই পৃথিবীতে বুঝি আর একটাও নেই সুপ্ত। আমি ওয়ান পিসি আছি এই পৃথিবীতে। আই অ্যাগ্রি উইথ ইউ। আমি মৃদু হেসে চোখ বন্ধ করে ফেললাম। নিদ্রার বুকে ঘুমোতেও শান্তি। জানি না কোন ভালো কাজের উপহার স্বরূপ এই মানুষটাকে জীবনে পেয়েছি আমি, কিন্তু এটা জানি তাকে আমার জীবনের প্রতিটা পদক্ষেপে চাই, প্রতিটা নিঃশ্বাসে বিশ্বাসে সে শুধুই আমার হয়ে থাকুক। সময়টা শেষ বিকেল। সূর্যের নরম রোদ জানালার কাঁচ ভেদ করে আলতো করে ছুঁয়ে যাচ্ছে আদুরে মুখে। জানালার কার্নিশে মাথা ঠেকিয়ে আলোর ছটাগুলো হাতের মুঠোয় আগলে নেবার চেষ্টা করছি আমি। কখনো বা ফিসফিসিয়ে আহ্লাদি গল্প জুড়ে দিচ্ছি তাদের সাথে। পাগলামো হলেও কাজটা আনন্দ দিচ্ছে আমায় বেশ। পশ্চিম আকাশ লাল আবিরে ছেয়ে গিয়েছে। দল বেঁধে কিছু শঙ্খচিল মনের সুখে উড়োউড়ি করছে আকাশের বুকে। অস্তমিত টুকটুকে সূর্যটাকে তারা এমনভাবে ঘিরে রেখেছে যে দূর থেকে মনে হচ্ছে যুবতীর গলায় সূর্যমুখী লকেট। এমনই কোনো এক বিকেলে নিদ্রর সাথে ওদের বাসার ছাদে বসে গল্প করছিলাম আমি। আকাশের বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেঘগুলোর দিকে ইশারা করে ও বলছিল, সুপ্ত, ওই দেখো আকাশ জুড়ে তোমার পোর্ট্রেট। আমার পোর্ট্রেট? কই? দেখো, আমার চোখ দিয়ে দেখো, ভালোবাসার দৃষ্টি মিলে দেখো। বিশাল আকাশে তোমার আদুরে মুখটা ভাসে। ওই যে শঙ্খচিলটা উড়ে যায়, ও হলো তোমার চিবুকের তীর। ওর কথা শুনে আমি ভীষণ লজ্জা পাচ্ছিলাম, সাথে আনন্দও লাগছিল আমার। এমন ভালোবাসাময় বাক্য ওর মুখ থেকে কদাচিৎ বেরোয় না। আজ প্রায় 1.5 মাস হলো আমাদের দেখা নেই। ক্যারিয়ার সাজাতে মানুষটা কি ভীষণ নিষ্ঠুর হয়ে গিয়েছে। কথা বলা কমিয়ে দিয়েছে, নেটে পাওয়া যায় না। এখন আমার ফোন কানে নিলেই পড়ার গান। সুপ্ত কয়টা বই কমপ্লিট করলে, কয়টা রিভাইজ দিলে, কনফিডেন্স তৈরি হয়েছে তো, A+ আসবে না? এমন কত কত প্রশ্ন, সব পড়াশোনা নিয়ে। মাঝে মধ্যে মনে হয় একটা রাগী টিচারের সাথে পড়ার সাজেশন নিতে ফোন দিয়েছি আমি। নিদ্রার কথা মনে পড়তেই মনটা আনচান করতে শুরু করলো। সেই মুহূর্তেই কর্ণকুহুরে একটা বিরহী গানের কয়েকটা লাইন ভেসে আসলো। রঙ্গিলা 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 রে, আমারে ছাড়িয়া রে বন্ধু কই গেলা রে। ভ্রুকুচকে আমি ছুটে গেলাম বেলকনিতে। গলির মোড়ের চায়ের দোকানটায় কয়েকটা ছোকরা সাউন্ড বক্সে গানটা বাজাচ্ছে। ও আল্লাহ, হোয়াট আ টাইমিং! দারুণ বিস্মিত হয়ে গেলাম আমি। তোর বিরহের খবর পুরো শহরে ছড়িয়ে গেল নাকি সুপ্ত? বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরোলো। এছাড়া আর কিছুই তো করার নেই। রবি ঠাকুরের শেষের কবিতা বইটা হাতে নিয়েছিলাম পড়তে, কিন্তু আমার চোখ ইদানিং কোনো প্রকার বইই সহ্য করতে পারে না। কোনো বইয়েরই এক পাতা কোনো মতো শেষ করা মাত্রই জোকের মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুম। চোখের পাতা ভারী হয়ে আসে, অজান্তেই ঘুমের সাগরে তলিয়ে যাই আমি। আজও এর ব্যতিক্রম হয়নি। 1.5 ঘন্টা গভীর ঘুমটা ভেঙে যায় ফোনের ভয়ানক শব্দে। ধরপড় করে উঠে আগে ঘরের লাইটটা জ্বালাই। এত বিলম্বের পরেও ফোনটা বাজা বন্ধ হয়নি। ডেস্ক টেবিলের ওপর থেকে ফোনটা হাতে নিতেই স্ক্রিনে আবার নামটা ভেসে ওঠে। বিরক্তি যেন আরও বেড়ে যায়। অনিচ্ছা সত্ত্বেও রিসিভ করে ধমকে সুরে বলি, কি হয়েছে? আমার ননস্টপ কল করে যাচ্ছিস কেন এই অসময়? ধমকাধমকি ছাড়, আগে বলতো মিষ্টি কবে খাওয়াবে? মানে? এখন মানে মানে করে লাভ নেই চান্দু। আমার ভাইকে দিওয়ানা আশিক বানিয়ে ছেড়েছ। সে তো তোমায় ছাড়া কিছুই বোঝে না। রিলেশনে গেলা, ট্রিট অব্দি পায়নি। এখন শুনছি ভাই তোদের রিলেশনের ব্যাপারটাও ফ্যামিলিতে জানাবে। ভামনিকা অলরেডি বলেছে, তাহলে মিষ্টি তো আমার প্রাপ্য, তাই না? মানে যা তা, তোদের 2 ভাই বোনকে না শেফ কঞ্চির বাড়ি দেওয়া উচিত। ওটাই ডিজার্ভ করিস তোরা। একজন আমাকে ইগনোর করে ফ্যামিলির সামনে কনফেস করছে, আরেকজন আসছে মিষ্টি চাইতে। মায়ের চিনিস? এই এই খবরদার, আমার ভাইয়ের নামে মিথ্যাচার করবি না। ইগনোর করলে এত রোমান্টিক স্ট্যাটাস দিত বুঝি? রোমান্টিক স্ট্যাটাস কোথায়? অ্যাক্টিং হচ্ছে না? কিছুই জানো না তুমি? আমি আসলেই জানি না, অনেক দিন থেকে নেটে যাচ্ছি না তো। বলিস কি? তাহলে তো সারপ্রাইজ নষ্ট করে দিলাম আমি। সারপ্রাইজ? হুম, তুই নেটে আয়, নিজেই দেখে নে। তুই বল না। না বাবা, আমি বলে আর এক অপরাধ করতে পারবো না। আমাকে কিছু বলতে না দিয়ে কলটা ডিসকানেক্ট করে দিল আভা। মুখ বাঁকিয়ে 2-4টা গালি দিয়ে ডাটা অন করলাম। আমারও তো দেখা উচিত রাগী টিচারটা কি সারপ্রাইজ রেডি করেছে আমার জন্যে।
ডাটা অন করা মাত্রই মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে মেসেজের ঝড় উঠল। সকল ঝড়ঝাপটা সামলে ইনস্টায় লগ ইন করে নিড্রোর প্রোফাইলে ঢুকে আমি সত্যি সারপ্রাইজড হয়ে গেলাম। মাত্র কিছুক্ষণ আগেই আমার একটা ছবি পোস্ট করেছে সে, ক্যাপশনে লেখা, ইউ আর দ্য অরা দ্যাট ব্লুমস মাই লাইফ। এটা তো শিউলি আপুর হলুদের ছবিটা। সেদিন সন্ধ্যায় নিড্রো থেকে অ্যাটেনশন পাওয়ার জন্য হলুদ নিয়ে পিছু পিছু ঘুরছিলাম। কোনো এক বাহানায় ওর গালে খানিকটা হলুদ ছুঁয়েছিলাম আমি। বিনিময়ে কি ভয়ানক একটা ধমকই দিয়েছিল আমায়। ধমকে স্টেজের একপাশে মুখ গোমরা করে দাঁড়িয়েছিলাম আমি। সেই গোমরা মুখ ছবিটাই আপলোড করা। এই মুহূর্তে ছবিও পেল কোথায়? আর কোন ফটোগ্রাফারই বা এটা ক্যাপচার করলো? নাকি ও নিজেই? অদ্ভুত। ওর প্রোফাইল ঘাটাঘাটি করার পর দেখা গেল এই কয়েকদিনে আমার বেশ কয়েকটা ছবি আপলোড করা হয়েছে। ওর সাথে ছাদে বসে গল্প করা মুহূর্তের ছবিটাও আছে, তবে একটাতেও আমার ফেস স্পষ্ট না। কোনো ছবিতে সাইড থেকে, কোনোটার পেছন থেকে। কমেন্টসে ওর বন্ধুবান্ধবরা আমাকে দেখার জন্য রীতিমতো ঝগড়া শুরু করে দিয়েছে। নিদ্র সবাইকে এক বাক্যে রিপ্লাই দিয়েছে, বিয়ের স্টেজে দেখিস। এই ছেলে বদমাইশও কম না। আইডি স্ক্রল করতে করতে হেসে ফেললাম আমি। অনেক দিন আবদার করেছি ওর প্রোফাইলে আমাদের মোমেন্টসগুলো শেয়ার করতে। হ্যাঁ না কিচ্ছু বলেনি, তবে আজ এসব দেখে আমার বড্ড আনন্দ লাগছে। আনন্দের আতিশয্যে ডাটা অফ করে কল দিয়ে ফেললাম তাকে আমি। একবার রিং বাজতেই রিসিভ করে সে। ম্যাম, আজ অসময়ে কোথায় তুমি? বাসায় ফিরছি। তোমার অফিস তো শেষ 5:30, এত লেট কেন? অ্যাকচুয়ালি ফ্রেন্ডসদের সাথে আড্ডায় বসেছিলাম। কতক্ষণ লাগবে পৌঁছাতে? ঘন্টাখানেক তো লাগবেই, প্রচুর জ্যাম আজ। আচ্ছা তাহলে পৌঁছে ফ্রেশ হয়ে কল করো। পড়া ফাঁকি দিয়ে প্রেম? নট এভরি টাইম নিড। তুমি এমন নিষ্ঠুর আচরণ করতে পারো না আমার সাথে। ওকে বাবা, ওকে, আজ কথা বলবো। আচ্ছা এখন তবে রাখি। রাখো। আচ্ছা শোনো না, হ্যাঁ বলো। আই লাভ ইউ। জ্যাম ছেড়ে গেছে সুপ্ত। বদমাইশ একটা, আর কত তোর বাবা তুমি আমায়? এর উত্তর তুমি পাবে না। নিষ্ঠুর জঘন্য লোক একটা। থ্যাঙ্কস ফর ইউর কমপ্লিমেন্ট, বাই। আলতো হেসে কলটা কেটে দিল নিদ্র। এইচএসসি পরীক্ষার ডেট ঘোষণা করা হয়েছে। কলেজে নোটিশও টানিয়ে দিয়েছে, অ্যাডমিট কার্ড কালেক্ট করতে হবে, আর রেজিস্ট্রেশন পেপারটা লাস্টবার চেক করতে হবে। পরীক্ষার ডেট শোনার পর থেকে আপু বারবার কল করছে আমায়। ওর নাকি টেনশনে পেট গুড়গুড় করছে, গলা বারবার শুকিয়ে আসছে। অদ্ভুত, পরীক্ষা তো আমার, ওর কেন এত টেনশন? আপুর এমন অস্থিরতা দেখে বাপি মা হেসে খুন। সবাই মিলে ওকে বুঝিয়ে কোনো কাজ হয়নি। একরোখা সে একটু আগেই কল করে জানালো সন্ধ্যের ফ্লাইটে রংপুর আসছে। ওর এইরকম ভুলভাল সিদ্ধান্তে আমার রাগ লাগছে। ঢাকা টু রংপুর বাই এয়ারে আসতে গেলে সৈয়দপুরে নামতে হবে, সৈয়দপুর থেকে আবার অন্য গাড়ি করে। এমন পাগলামোর দরকার আছে? ভাইয়ার গাড়ি করে ডিরেক্ট আসতে পারতো তো। কিন্তু না, তার আগে হাজব্যান্ডের টাকা খরচ করতে আত্মসম্মানে লাগে। নিজে ইনকাম করে নিজের পয়সায় চলবে। সব মানুষের আত্মসম্মান বোধটা ধরে রাখার ক্ষমতা থাকে না। কেউ সুযোগ পায় না, কেউ বা আত্মসম্মান কি জিনিস সেটাই বোঝে না। সেই দিক থেকে আই মাস্ট সে আপুর মতো ব্যক্তিগুলোর কাছে আমাদের অনেক কিছুই শেখার আছে। বাট সময় অসময়ে সুবিধা অসুবিধায় পার্টনারের থেকে হেল্প নেওয়াটা ভুল নয়। এটা তো আমাদের অধিকারের মাঝেই পড়ে বরং। কিন্তু কে বোঝাবে এই মহান মানুষটাকে? তার যেটা ভালো মনে হয় সে সেটাই করছে আজ অবধি। বোধ করি ভবিষ্যতেও করবে সে এটাই। আর আমরা বসে বসে টেনশন করব। ঘন্টাখানেক পর ফোন দিচ্ছি বললেও অর্ধেক রাত পেরিয়ে গেল, নিদ্রার কোনো খবর নেই। অভিমানে বুকটা ভারী হয়ে উঠছিল আমার। কপল বেয়ে 2-1 ফোঁটা অশ্রু জলও গড়িয়ে পড়ছিল খানিক পরপর। পর মুহূর্তে ওর চোখ মুছে পড়ায় মন দিলাম আমি। কিন্তু প্রেমের খেয়ালে কি আর পড়া হয়? নিদ্র রংপুরে থাকলে সব বাধা পেরিয়ে ওর বাসায় উপস্থিত হতাম। কাছে নেই তাই সুযোগ পেয়ে গিয়েছে। বই বন্ধ করে বিছানায় গা এলিয়ে দিলাম। সিলিং ফ্যানের দিকে শূন্য দৃষ্টি মেলে তাকিয়ে হজবরল ভাবনার মাঝে শিওরে শব্দে ফোনটা বেজে উঠল। নাম দেখার প্রয়োজন নেই, আমি জানি সে কে। আন্দাজেই রিসিভ করে কানে ঠেকাতেই কাঙ্ক্ষিত কণ্ঠে ডাক। সুপ্ত। অজানা আবেশে চোখ বন্ধ করে নিলাম আমি। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়লো 2 ফোঁটা অশ্রু জল। ওপাশ থেকে মৃদু হেসে বলল, আমার অভিমানী প্রেয়সী, কেঁদো না। আজ সারাটা রাত আমি তোমার নামে লিখে দিলাম। খুব ভোরে উঠে ঘরের কাজে লেগে পড়েছে রাফনিদ। ক্লিনিং ডাস্টিং শেষে হট শাওয়ার নিয়ে এখন রান্নাঘরে ঢুকেছে। 1 মাসের মতো রংপুরে থাকবে সে। তৌহিদ তাকে একাই থাকতে হবে এখানে। যদিও সে সাথে যাবে বলে তৈরি হতে নিচ্ছিল, কিন্তু রাফনিদ মানা করে দিয়েছে।
এ নিয়ে এক পশলা ঝগড়া হয়েছে দুজনের মধ্যে। বললেই তো আর আঁচলে বেঁধে নিয়ে যাওয়া পসিবল না। ওর ক্লাস আছে, এক্সাম আছে, ইনফ্যাক্ট অফিসও আছে। শুধুমাত্র ভালোবাসা দিয়ে পৃথিবী চলে না। ফিউচারটাকেও সিকিউর করতে হলে কত বিরহ সইতে হয়, কত সুখের বিসর্জন দিতে হয়। তাছাড়া ওদের জীবনটা অতটাও সহজ স্বাভাবিক নয়। কিছু তিক্ত সত্যি, কিছু অভিযোগের মধ্য দিয়েই তৈরি এই সম্পর্ক। এখন পর্যন্ত রাফনিদের শ্বশুরমশাই তাকে মেনে নেননি, বরং চ্যালেঞ্জ করেছেন তৌহিদকে। এই মেয়েকে নিয়েছে সুখী হয়ে দেখাক, ভালো রেজাল্ট করে দেখাক, তার চেয়ে বড় বিজনেসম্যান হয়ে দেখাক। বিয়ের পর রাফনিদ বুঝতে পারছে সুখ প্রাপ্তি সহজ নয়। কণ্টকাকীর্ণ এক পথ মোড়ানোর পর এর দেখা মেলে। সবেমাত্র এই পথেই যাত্রা শুরু। জানা নেই কতটা হাঁটতে হবে, কতটা সইতে হবে। এও জানে না তৌহিদের সবসময় পাশে পাবে নাকি যন্ত্রণা সইতে না পেরে বিচ্ছিন্ন হয়ে যাবে দুজনের পথ। কিছুক্ষণ পর পর হুটহাট টুংটাং শব্দে ঘুমটা হালকা হয়ে এলো তৌহিদের। বিরক্তিতে চকারান্ত একটা শব্দ মুখ থেকে বের করে বালিশের নিচে ঢুকে গেল। যদি এই ভয়ানক শব্দ দূষণ হতে একটু রেহাই পাওয়া যায়, কিন্তু এই অত্যাচার থেকে রেহাই পাওয়া ভারী দুষ্কর। বেগম সাহেবা যেন আজ পণ করেছেন, শান্তির ঘুম তার কপালে নেই। ভাবনার মাঝেই পুরো বাসা কাঁপিয়ে প্রেসার কুকারে সিটি বেজে ওঠে। সাথে সাথে তৌহিদও লাফ দিয়ে উঠে বসে। হার্ট খুব জোরে বিট করতে শুরু করে। মাথা চেপে ধরে চোখ বড় বড় করে বসে থাকে সে। মস্তিষ্ক ফাঁকা হয়ে গিয়েছে একদম। কিছুটা সময় নিজেকে ধাতস্থ করে ধপাধপ পা ফেলে রান্নাঘরের দিকে চলে যায়। রাগে সমস্ত গা রিরি করছে তার। রাফনিদকে তুলে আছাড় না দিয়ে থামবে না আজ। রান্নাঘরের চৌকাঠে পা রাখতেই ভয়ানক রাগটা ফুস করে উড়ে যায়। দরজায় হেলান দিয়ে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকে ভেতরটায়। তার বউ কি সুন্দর ছোটাছুটি করে রান্না করছে। পরনের বেগুনি শাড়িটার আঁচল কোমরে গুজে রেখেছে সে। অবহেলিতভাবে কাঁধের দিকটায় খোপার মতো পেঁচিয়ে ফেলে রাখা সবসবে ভেজা চুলগুলো দিয়ে টুপটাপ করে পানি পড়ে ভিজে যাচ্ছে সুতির বেগুনি ব্লাউজ। এদিকে তার খেয়ালই নেই, সে তো এক মনে কড়াইয়ে চামচ নাড়াতে ব্যস্ত। এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে একসময় ভেতরে প্রবেশ করে তৌহিদ। সোজা রাফনিদের পেছনে গিয়ে দাঁড়ায়। দু হাত বাড়িয়ে ওর কোমর আঁকড়ে ধরে চিবুকটা কাঁধে রেখে জিজ্ঞেস করে, কি হচ্ছে এসব সকাল সকাল? হুট করে জড়িয়ে ধরায় ভয় পেয়ে যায় রাফনিদ। চমকে উঠে বলে, এভাবে কেউ আসে? কিভাবে আসতে হয় তাহলে? কাঁধে নাক ঘষতে ঘষতে প্রশ্ন করে তৌহিদ। শিরশিরে অনুভূতি হতেই ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করতে শুরু করে রাফনিদ। তৌহিদ ভারী বিরক্ত গলায় বলে, ডিস্টার্ব করো কেন? আমি ডিস্টার্ব করছি নাকি তুই ডিস্টার্ব করছিস? ফ্রেশ ট্রেশ হওয়া নেই, এইভাবে আমাকে জাপটে ধরছিস। ছাড় ছাড়। আবার তুই তো কেন শুরু? কামড় দিব একদম। কাঁধে আলতো করে কামড় বসিয়ে বলল তৌহিদ। মৃদু চিৎকার দিয়ে ওকে ধাক্কা মেরে সরাবার চেষ্টা করল রাফনিদ, কিন্তু বিশেষ সুবিধা করতে পারল না। তৌহিদ দুষ্টু হেসে রাফনিদের বাঁ হাত চেপে ধরে নিজের এক হাত শাড়ির আঁচল গলিয়ে ওর পেট খামছে ধরল। রাগে অগ্নিশর্মা হয়ে ধমকে উঠল রাফনিদ। কি হয়েছে কি তৌহিদ? রোমান্স হচ্ছে। তুমি এত সফট কেন রিদ? মনে হচ্ছে এক তাল মাখনের মধ্যে হাত ডুবে গেল আমার। ফাইজলামির জায়গা পাও না তাই না? ভালোভাবে বলছি, সরো, নইলে খুন্তি পেটা করব বলে দিলাম। আমিও দেখি তুমি কি করে আমাকে পেটাও। এক ঝটকায় নিজের দিকে ফিরিয়ে নিল রাফনিদকে। তটস্থ স্বরে জবাবের চেষ্টা করে রাফনিদ বলল, করু কি রান্না চাপিয়েছি না আমি? কেন চাপিয়েছ? প্লিজ তৌহিদ সরো, এখন এইসব করার সময় না, আমার অনেক কাজ আছে। কাজটাজ গোল্লাই যাক, এখন আমরা প্রেম করব। রাফনিদের নিষেধ সত্ত্বেও ওকে কোলে তুলে নিল তৌহিদ। রাফনিদ অনুনয়ে সুরে বলল, আমার তরকারি পুড়ে যাবে তৌহিদ। হাত বাড়িয়ে গ্যাস স্টোভটা অফ করে দাও। না প্লিজ। কিচ্ছু শুনছি না আমি, কানে তালা লাগিয়েছি। তোরে কিন্তু খুন করব আমি। করিস, আগে একটু সোহাগ করতে দে। বেলা 12টা। সারা রাত প্রেমালাপ শেষে ভোরের দিকে ঘুমিয়েছে নিদ্র। ভাগ্যিস আজ অফিস নেই, কাজই তো করতে পারত না সে। নুহা কখন থেকে দরজা ধাক্কাচ্ছে আর ডাকাডাকি করছে, সে ডাক কর্ণকুহরে পৌঁছাচ্ছেই না। এত গভীর ঘুমে তলিয়ে গেছে নিদ্র।
একসময় বিরক্ত হয়ে ডাকাডাকি বন্ধ করে দিল নুহা। খাবারের ট্রেটা দম করে ডাইনিং টেবিলের উপর রেখে বিড়বিড় করে নিদ্রকে গালাগাল করতে লাগলো। অনিমা বসে বসে পেপার পড়ছিলেন। নুহাকে রাখতে দেখে পেপার সরিয়ে ওর দিকে তাকালেন। ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? নুহা যেন এরই অপেক্ষা করছিল। সে চোখ ছোট ছোট করে ফুপিকে পাল্টা প্রশ্ন করল। তোমার ছেলেটা এমন অবাধ্য কেন বলতে পারো ফুপি? নুহার বলার ভঙ্গিতে অনিমা হেসে ফেললেন। হাসিটা ধরে রেখে জিজ্ঞেস করলেন, এবার কি করলো আমার ছেলে? হাসবে না তুমি ফুপি, সে কখন থেকে ডাকছি আমি তাকে, সারাই দিচ্ছে না। ঘুমোচ্ছে হয়তো, কাল তো সারা রাত জেগে কাজ করছিল, দেখলাম ঘরে লাইট জ্বালানো। রাত জেগে কাজ থেকে কে করতে বলে? বাপি এত করে বলল অফিসে জয়েন কর, অফিসে জয়েন কর। না, তার তো অন্যের আন্ডারে জব করতে ভালো লাগে। ওর এই ডিসিশনটাকে কিন্তু আমি সম্মান করি। এত কষ্ট করে ছেলেকে পড়ালাম, সে যদি এখন নিজের যোগ্যতায় জব না পেয়ে মামার ব্যবসায় বসে, তাহলে লোকে নানা কথা বলবে। কে কি বলবে তা ধরে আমাদের লাভ কি? আমরা সবাই জানি নিডি ওয়ান স্টুডেন্ট, ওর মতো ব্রিলিয়েন্ট আর হয় না। থাক মা, এসব নিয়ে কথা বলার দরকার নেই। জানিস তো ও এসব প্রসঙ্গ সবসময় এড়িয়ে যায়। টানাটানি করলে আবার হিতে বিপরীত হয়ে যাবে। আমি চাই না ঘর ছেড়ে যাযাবরের মতো জীবন ধারণ করুক ও আবার। হ্যাঁ তাই তো, তাকে তো আবার কিছু বলা যায় না। করো, তোমাদের যা মন চায় করো, আমি কিচ্ছু বলবো না। ওকে, কই যাস? তাওসিফের সাথে দেখা করতে যাব। তোমার ছেলে তো আমায় পাত্তাই দিল না। রিজেক্টেড মানুষকে একজন করুণা করে কাছে টেনে নেবার আগ্রহ প্রকাশ করলো। কৃতজ্ঞতা স্বরূপ তাকে খানিক সময় তো দিতেই হবে। হাসতে হাসতে কথাটা বললেও হাসির আড়ালে ওর বুক ভাঙা কথাটা ঠিকই দৃষ্টিগোচর হলো অনিমার। ওর যাবার পানে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন কেবল। তার নিজের দোষেই হয়তোবা মেয়েটা এত কষ্ট পেল। নুহার আকর্ষণ নিদ্রকে পাওয়ার স্বপ্নটা অঙ্কুরেই বিনষ্ট করে দিল। এই বিশ্রী ঘটনাটা আজ ঘটত না। এখন তো জোর করে বিয়ে করানো সম্ভব নয়। জোর করে যে সংসার হয় না, এ কথা অনিমার চাইতে ভালো আর কেই বা জানে। নিদ্র থেকে লুকিয়ে ওর ডায়েরি নিয়ে এসেছিলাম আমি, বলাই হয়নি। ইনফ্যাক্ট আমার নিজেরই মনে ছিল না। কলেজে যাওয়ার জন্য রেডি হতে নিচ্ছিলাম, তখনই ব্যাগের ভেতর ডায়েরিটা দেখে মনে পড়ে 1.5-2 মাস থেকেই ব্যাগের ভেতরে পড়ে আছে জিনিসটা। আজ পড়ে দেখবো ভাবছি। কলেজ ব্যাগ থেকে সন্তর্পণে ডায়েরিটা বের করে হাতে নিলাম। ব্ল্যাক চামড়ার ডায়েরিটা, আমারটার মতোই। আমি জানি ডায়েরি মানুষের ব্যক্তিগত জিনিস, না বলে হাত দেওয়া ঠিক না, বাট আমি তো বাইরের কেউ নই। তাছাড়াও সেই দিন আগ্রহ দমিয়ে না রাখতে পেরেই ডায়েরিটা সরিয়েছিলাম আমি। যদি না দেখতাম তাহলে খেয়ালেই আসতো না নিদ্রের ডায়েরি লেখার অভ্যাস আছে। ও হয়তো বা বুঝতে পারেনি, নইলে এতদিনে ঠিক খোঁজ করতো। মনে মনে প্রার্থনা করলাম ডায়েরির কথা যেন সে একেবারেই ভুলে যায়। বাবু তুমি রেডি? বসার ঘর থেকে বাপির গলার আওয়াজ আসছে। লেট হয়ে যাচ্ছে আমার, সময় নষ্ট না করে ডায়েরিটা আলমারিতে ঢুকিয়ে রাখলাম। এই তো বাপি, আসছি। বেরোনোর মুহূর্তে নিদ্রকে আর ফ্রেন্ডস গ্রুপে মেসেজও করে দিলাম আমি কলেজে যাচ্ছি। বাপি, আম রেডি। আমার কথা শুনে বাপি পেপার থেকে মুখ তুললেন, মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বললেন, আজ এতদিন বাদে ইউনিফর্মে ভীষণ ভালো দেখাচ্ছে তোমাকে না, একদম ছোট্ট বাবু সুপ্ত। সোফা থেকে উঠে এসে মাথায় হাত বুলিয়ে দিলেন বাপি। আমি তার কমপ্লিমেন্ট শুনে কিঞ্চিত লজ্জা পেয়ে গেলাম। মাথা নিচু করে লাজুক হেসে বললাম, চলো বাপি, লেট হয়ে যাচ্ছে। বাপি মৃদু হেসে বললেন, চলো। দরজার দিকে যেতে যেতে আবার মায়ের ডাক পড়লো। মা ছুটে এসে টিফিন বাটি হাতে ধরিয়ে দিলেন, বললেন, তোর বন্ধুদের না আচার পছন্দ সুপ্ত? কাল আমরা আচার করেছিলাম, দিস সবাইকে। আমি বাটিটা ব্যাগে ঢুকাতে ঢুকাতে বললাম, তুমি কি জানো তুমি একজন বেস্ট মা? মা চমৎকার হেসে আমার কপালে আলতো চুমু খেয়ে বেবি হেয়ারগুলো কানের পেছনে গুজে দিয়ে বললেন, তুইও বেস্ট মেয়ে, তুই বেনিতে আমার ছোট্ট সুপ্ত। ইস, মনেই হচ্ছে না তুই ইন্টার দিবি। মায়ের চোখ ছলছল করে উঠল। বাপি গলা ঝেড়ে বললেন, এটা ইমোশনাল হওয়ার সময় নয় মিসেস কবির, চোখের পানিটা মুছে ফেলুন। নিজের হাত দিয়ে মায়ের চোখের কোণে আসা পানিটুকু মুছিয়ে দিলেন বাপি। মা লজ্জা পেয়ে বাপির হাত সরিয়ে বললেন, কি যে করো না তুমি মেয়ের সামনে। আরে মেয়ে বাবা মায়ের প্রাইভেসি বোঝে, দেখো ওদিকে মুখ ফিরিয়েছে।
হা হা করে হেসে উঠলেন বাপি। মা চলে মুখ গুজে লাজুক হাসলেন। আমি আর চোখে একরাশ মুগ্ধতা নিয়ে তাকিয়ে থাকলাম তাদের দিকে। আমার চোখে দেখা সেরা কাপল তারা। আমার মনে হয় পৃথিবীর সকল সন্তানের কাছেই তার বাবা মা সেরা কাপল। যুগ যুগ বেঁচে থাকুক তাদের ভালোবাসার এই অটুট বন্ধন। কলেজ গেটে আমার সব বন্ধুরা দাঁড়িয়েছিল। আজ ঠিক কতটা দিন পর সবাই একসাথে এক ইউনিফর্মে দাঁড়ালাম খেয়াল নেই আমার। হুট করে মনে হলেই তো সেই দিন অ্যাডমিশন নিতে এলাম কলেজে। চোখের পলকেই আজ বিদায়ের ঘন্টা বেজে গেল। আজ কারো চোখে মুখে আগের মতো উচ্ছ্বাসটা নেই। কৃত্রিম হাসির আড়ালে বিচ্ছেদের ভয় লুকিয়ে আছে। কত শত স্মৃতি নিউরনে আঘাত করছে, বলে বা লিখে প্রকাশ করা সম্ভব নয়। গুটি গুটি পায়ে ওদের কাছে যেতেই আভা চিৎকার করে উঠল। হাও আর ইউ চাইনিজ স্যুপ? আজ সুপ সম্বোধন করেছে বলে একদমই রাগ হলো না আমার, বরং অজানা এক কষ্টটা বেড়ে গেল আরো। করতলে মুখ লুকিয়ে ফুপিয়ে উঠলাম আমি। আমার কান্নার শব্দে ছুটে এলো সবাই। আভা জেরিন শক্ত করে জড়িয়ে ধরে আদ্র কণ্ঠে বলল, কাঁদছিস কেন পাগল? এটাই কি আমাদের শেষ দেখা নাকি? আমি চলো চলো নয়নে সবার দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, বোর্ড এক্সামের পর কি তোরা ভুলে যাবি আমায়? সাথে সাথে সবাই হ্যাঁ সূচকভাবে মাথা নেড়ে বলল, চাইনিজ স্যুপ তোকে মনে রাখতে যাব কেন? তুই কি স্পেশাল কেউ? আমি নাক টেনে অসহায়ভাবে শুধালাম, সত্যি ভুলে যাবি? আমার অসহায় দৃষ্টি ওদের ইমোশনটাকে আর আটকে রাখতে পারলো না। পিছু ঘুরে চোখের পানি আড়াল করে ফেললো ওরা। চোখে পানি আসা অস্বাভাবিক কিছু নয়। আমাদের বন্ধুত্ব দীর্ঘ 9 বছরের। সেই ক্লাস 3 থেকে একজন একজন করে বন্ধু যোগ হয়েছে আমাদের গ্রুপটায়। কম্বাইন্ড স্কুল না হওয়া সত্ত্বেও আমাদের বন্ধুত্ব এত গাঢ় যে ধ্রুব আর আদিব ভালো কলেজে চান্স পেয়েও আলাদা পড়বে না বলে আমাদের কলেজে অ্যাডমিশন নিয়েছে। চাইলেই বন্ধুত্বের এই অটুট বন্ধন যুগ যুগ টিকিয়ে রাখা সম্ভব হতো, কিন্তু সব ক্ষেত্রে লাক ফেভার করে না। ইউনিভার্সিটি লেভেলটা একটা আলাদা জিনিস, এটার উপর ডিপেন্ড করে ক্যারিয়ার। কলেজ অবধি বাবা মা বন্ধুত্বের খাতিরে চয়েসেবল জিনিস হাতছাড়া করার টেন্ডেন্সিটা মেনে নিলেও এর পরের ধাপগুলিতে মানবে না। আমরা সবাই জানি লাক ফেভার না করলে আমাদের গ্রুপটা ভেঙে যাবে, এক একজন এক এক শহরে চলে যাব। বন্ধুত্ব টিকিয়ে রাখার একমাত্র ওয়ে হলো গণমাধ্যম। আমাদের বন্ধন ঠুনকো নয়, কিন্তু একটা প্রচলিত কথা আছে না, চোখের আড়াল হলেই মনের আড়াল হয়ে যায়। চিরন্তন সত্যের মধ্যে এটাও একটা। জীবনের ব্যস্ততা নামক চাদরে শৈশব কৈশোরের সোনালি স্মৃতিগুলো ঢাকা পড়ে যায়। সাফল্যের পেছনে ছুটতে ছুটতে একসময় হাসি খুশি সত্তাটাও কোথায় যেন হারিয়ে যায়, কেউ টেরই পায় না। আমরা সকলেই একটা সময় একা হয়ে যাব, এটাই প্রকৃতির নিয়ম। বিশেষ কারণবশত অ্যাডমিটটা ওঠানো পসিবল হলো না, বরং লাস্ট মুহূর্তে আরেকটা ফেয়ারওয়েলের সিদ্ধান্ত নেওয়া হলো। শুধুমাত্র আমার অসুস্থতার কারণে আমাদের সেকশন ক্লাস পার্টি অ্যারেঞ্জ করতে পারেনি, কিন্তু এখন করবে ভাবছে। লাস্ট মুহূর্তে আমাদের ভয়ানক সিদ্ধান্তে মত দিলেন না প্রিন্সিপাল স্যার। অনুনয় বিনয় করে তাকে রাজি করাতে হলো। আগামী পরশুই আমাদের ক্লাস পার্টি এবং ফেয়ারওয়েল হবে ঘোষণা করা হলো এটা। এ যাবৎ সকল প্রোগ্রামের দায়িত্ব আমাদের সার্কেলটার কাঁধেই তুলে দেওয়া হতো এবং আমরা হাসি খুশিভাবেই কাজ করেছি। দায়িত্ব কাঁধে নেবার অদ্ভুত আনন্দ খেলা করতো আমাদের মাঝে। আজও এর ব্যতিক্রম হয়নি। কলেজের সামনে বকুল তলায় বসে সব পরিকল্পনা সাজিয়ে নিলাম। সময় খুব কম হওয়ায় সীমিত আয়োজন করা হবে, এতেই সবাই খুশি। বিদায়ের মুহূর্তটাকে একটু আনন্দ ঘন করার ক্ষুদ্র প্রচেষ্টা, স্মৃতি জমা করাটাই তো আসল। আমাদের ডিসকাশনের মধ্যে হুট করেই ফাগুন উঠে চলে গেল। কেউ কিছুই বুঝতে পারলাম না। একে অপরের দিকে প্রশ্নবোধক চাহনি দিতে দিতেই আবারও ফিরে আসলো। ওর হাতে গোলাপের তোড়া দেখে আমার অন্তরাত্মা কেঁপে উঠলো একদম। ফাগুনের চোখে মুখের উচ্ছ্বাস, লাজুকতার মিশ্রণ ভেতরের অনুভূতি জানান দিচ্ছে যে আমি আর আভা ছাড়া সার্কেলের কেউ জানে না হি লাভস মি। হয়তো সন্দেহ করেছিল তারাও, কিন্তু পাত্তা দেয়নি। এখন কি ফাগুন আমায় প্রপোজ করবে? শুকনো ঢোক গিলে আমি সবার দিকে তাকালাম। আভা বাদে সকলে পাখির নীড়ের মতো চোখ তুলে ফাগুনের দিকে তাকায়। আমি আভাকে চোখের ইশারায় জিজ্ঞেস করলাম, আমি যা ভাবছি তুইও কি তাই ভাবছিস? আবার মাথা নেড়ে হ্যাঁ সূচক সম্মতি দিল। আমার চোখে মুখের অবস্থা আরও করুণ হয়ে গেল। আমি আর চোখে জেরিনের দিকেও তাকাতে ভুললাম না। জেরিনেরও চোখে মুখে হাজারটা প্রশ্ন খেলা করছে। সকলের এত আগ্রহ উৎকণ্ঠা দমন করে দ্রুত পদে ফাগুন আমার দিকে এগিয়ে এলো। সোজা আমার সামনে হাঁটু মুড়ে প্রপোজ করার ভঙ্গিমায় বসে ফুলের তোড়াটা এগিয়ে লাজুক ভঙ্গিতে বলল। ফাগুনের প্রপোজাল শুনে আমি সহ সবাই দুম করে উঠে দাঁড়ালাম।
সবাই বিস্ময়ে বিমূঢ়। বিদায়ের দিনগুলিতে একটা খারাপ স্মৃতি জমা হতে চলেছে এ ভেবেই আমার শরীর হিম হয়ে আসছিল। বুক ভাঙা কষ্টে আমি নীরব নিস্তব্ধ। সবাইকে দাঁড়াতে দেখে ফাগুনও উঠে দাঁড়ালো। লজ্জা হাজার গুণে বেড়ে রক্তিম হয়ে উঠল তার ফর্সা মুখে। সে কম্পিত কণ্ঠে পুনরায় উচ্চারণ করলো ভয়ানক কয়েকটা শব্দ। আর কিছুই বলতে পারলো না ফাগুন। সাজাদার ধ্রুব লাফ দিয়ে ওর দুই কাঁধে হাত রেখে মজার সুরে টেনে টেনে বলতে থাকলো, ওরে বেটা, এই ছিল তোর মনে? আমাদের পরকুট বন্ধু ভেতরে ভেতরে পাগল প্রেমিক হয়ে গিয়েছে, আমরা টেরই পাইনি। ওদের মজা করতে দেখে মুখ নামিয়ে মৃদু হাসি দিল ফাগুন। আমি শুকনো মুখে আভার দিকে তাকালাম। ও একটা দীর্ঘশ্বাস ছেড়ে ইশারা করলো, যার অর্থ এখন সময় এসেছে সবাইকে জানানোর সবটা। আমিও উপায় না পেয়ে ফাগুনের দিকে তাকিয়ে বললাম, সরি ফাগুন, আমি অনুগণের সাথে কমিটেড। আমার উত্তর সবাইকে দ্বিতীয়বারের মতো চমকে দিল। ফাগুন সহ সবাই বজ্রাহতের মতো তাকিয়ে চিৎকার দিয়ে উঠল। আমি মাথা নেড়ে নিদ্র আর আমার সম্পর্কের কথা বলে দিলাম ওদেরকে। সবাই সবটা শুনে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। ফাগুন আহত স্বরে বলল, আসলে হুট করেই এসব হয়ে গেল। আম সরি ফাগুন, কাতর স্বরে বললাম আমি। ফিকে হাসি হাসলো ফাগুন। বাকিরা সবাই কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে। বন্ধুর রিলেশনের কথা শুনে খুশি হবে নাকি এক বন্ধুর রিজেকশন দেখে কষ্ট পাবে বুঝে উঠতে পারলো না। তবে সকলের মধ্যেই একজন খুশি হলো। কথায় আছে না, ভালোবাসা মানুষকে স্বার্থপর বানিয়ে দেয়। ফাগুনকে কষ্ট পেতে দেখে তারও কষ্ট কম হলো না, কিন্তু ভেতরে ভেতরে সুখময় একটা অনুভূতিও হতে শুরু করলো। এই অনুভূতিটাই তাকে সাহস সঞ্চার করবে ফাগুনকে মনের কথাটা জানিয়ে দিতে। ভগ্ন হৃদয়ে একতাল কাদার মতো সঠিক উপায়ে শৈল্পিক ছোঁয়ায় মন মতো করে সাজানো যায়, এই কথা সে জানে। আজ ফাগুন ব্যর্থ হবার কষ্ট পেল। সে প্রতিজ্ঞা করছে সে এই চমৎকার ছেলেটাকে জীবনে আর কখনো কষ্ট পেতে দেবে না, কখনো না। এলোমেলো পায়ে সিঁড়ি বেয়ে উঠছে নিদ্র। উস্কো খুস্কো চোখ, অবিন্যস্ত বসন, মলিন মুখ আর টকটকে লাল চোখে কি ভয়ানক দেখতে লাগছে তাকে। নিজের সর্বস্ব পুশ করে শরীরটাকে টেনে নিয়ে দাঁড় করালো অ্যাপার্টমেন্টের সামনে। কম্পিত হাতটা বাড়িয়ে দুবার কলিং বেল প্রেস করতেই খট করে সিটকিনি খোলার শব্দ পাওয়া গেল। দরজার মুখে বিধ্বস্ত অবস্থায় ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে এক মুহূর্তের জন্য থমকে গেলেন অনিমা। কণ্ঠে একরাশ উদ্বেগ ফুটিয়ে প্রশ্ন করলেন, বাবা কি হয়েছে তোর? নিদ্র কোনো জবাব না দিয়ে নিজের ঘরে চলে গেল। ল্যাপটপের ব্যাগটা কোনো রকম বিছানায় ছুঁড়ে মেরে কি যেন খুঁজতে শুরু করলো। পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজেও কাঙ্ক্ষিত জিনিসটা না পেয়ে চিৎকার করে উঠল, আমাকে না বলে আমার পার্সোনাল জিনিসে হাত দেওয়ার সাহস হয় কি করে? অনিমা চৌকাঠে দাঁড়িয়ে সবটা দেখছিলেন। নিদ্রকে ভায়োলেন্ট হতে দেখে ছুটে আসলেন ঘরের ভেতর। বাবা কি হয়েছে তোর? আমাকে বল, রেগে যাচ্ছিস কেন ওইভাবে? আমার ডায়েরি কোথায় মা? ডায়েরি? হ্যাঁ ডায়েরি, ওখানে আমার অর্পিতার ছবি আছে, অর্পিতার শেষ স্মৃতি। শেষ স্মৃতি? বিস্মিত কণ্ঠে প্রশ্ন করলেন অনিমা। অশ্রুসিক্ত নয়নে নিদ্র কিছু উত্তর দেবে তার পূর্বে সেলফোন বেজে ওঠে। প্যান্টের পকেট থেকে ফোন বের করে এক হাতে চোখ মুছে রিসিভ করে। ওকে দেশে নিয়ে আসা হয়েছে তাওসিফ, আমিও যাব রাজশাহী। আমি কিচ্ছু শুনতে চাই না, তুই আমারও টিকিট কাটবি। ওকে ফাইন, নিজের ব্যবস্থা নিজেই করতে পারবো আমি। ফোনটা কান থেকে নামিয়ে ছুঁড়ে মারল নিদ্র। তৎক্ষণাৎ ওটা দেয়ালে বাড়ি খেয়ে ভেঙে চৌচির হয়ে গেল। অনিমা আরও ঘাবড়ে গেলেন। ছুটে এসে ছেলের ডান বাহু টেনে ধরে ধমকে সুরে প্রশ্ন করলেন, পাগলামি করছিস কেন? কি হয়েছে বলবি? এখন শুনে কি করবা তুমি? হ্যাঁ, এখন শুনে কি করবা? পাল্টা চিৎকার দিল নিদ্র। অনিমা ভীষণ কষ্ট পেলেন ছেলের আচরণে। এদিকে ওদের চিল্লাচিল্লি শুনে ঘর ছেড়ে ছুটে এলো নুহা। অনিমাকে নিদ্রর সামনে থেকে টেনে নিয়ে এলো বাইরে এবং বেরোবার পূর্বে কড়াভাবে বলল, মানুষ বানিয়েছিস তোরাই, আচরণ সইতে এখন কষ্ট হয় কেন? ড্রয়িং রুমে অনিমাকে বসিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল নিয়ে এলো নুহা। অনিমার হাতে দিয়ে নরম সুরে বলল। অনিমা পানির বোতল হাতে না নিয়ে আর্দ্র কণ্ঠে জিজ্ঞেস করল, অর্পিতার কি হয়েছে? তুই কি কিছু জানিস? কি? বজ্রহত দৃষ্টিতে তাকাই অনিমা নুহার দিকে। নুহা মাথা নেড়ে পড়ে। অনিমা সোফায় স্থির হয়ে বসে একবার যন্ত্রের মতো জিজ্ঞেস করে, কিভাবে মরে গেল? নিদ্র এই জন্য পাগলামি করছে?
নিদ্রকে কোনোভাবেই রাজশাহীতে যেতে দেওয়া যাবে না নোহা। অর্পিতার বাপ ভাই ওকে মেরেই ফেলবে। তুই আটকা আমার ছেলেটাকে। চুপ, একটা কথাও না। আমি যা করেছি আমার ছেলের ভালোর জন্য করেছি। খবরদার এসব কাউকে বলবি না। কেউ কখনোই যেন জানতে না পারে অর্পিতার সাথে নিদ্রর বিচ্ছেদের পেছনে আমার হাত রয়েছে। চোখ গরম করে এক প্রকার শাসালো অনিমা নুহাকে। পুনরায় একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিদ্র রুমের দিকে পা বাড়ালো নুহা। তাদের চক্রান্তের কারণে একটা সুন্দর সম্পর্ক জঘন্যভাবে ভেঙে গিয়েছিল। এই অপরাধবোধ করে করে খাচ্ছে নুহাকে প্রতিনিয়ত। কে জানে কবে এর থেকে মুক্তি মিলবে। পরদিন সকালবেলা অনিমা আর নুহা যখন পারেনি, তখন তৌসিফ আর শিহানকে ডেকে পাঠিয়েছে নিদ্রকে সামলাতে। তৌসিফ আর শিহান নিদ্রর ছোটবেলাকার বন্ধু। ওদের তিনজনের মাঝে হৃদয়াত্মার সম্পর্ক। এক বন্ধু আরেক বন্ধুর প্রাণ। বিছানা থেকে কিছুটা দূরে নতজানু হয়ে বসে আছে নিদ্র। ফোলা ফোলা চোখ দুটো বেয়ে অবিরাম অশ্রুজল গড়িয়ে পড়ছে। প্রাণের বন্ধুর এমন ভঙ্গ দশা সহ্য করতে পারছে না শিহান তৌসিফ। গায়ের জ্যাকেটটা খুলে ছুঁড়ে মারল শিহান সোফায়। ঘরের দরজাটা বন্ধ করে নিজে নিদ্রর পাশে বসল। গম্ভীর কণ্ঠে বলল, নিদ্র, আর এক ফোঁটা পানি যদি পড়েছে তোর চোখ থেকে, আল্লাহর কসম আমি চড়িয়ে গালটা ফাটিয়ে দিব তোর। নিদ্র, আজকে সুপ্তর সাথে কথা বলেছিস? সুপ্তর নাম শোনা মাত্র চোখ তুলে তাকালো নিদ্র। মাথা নেড়ে মৃদু শব্দে উত্তর দিল, তোর কি মনে হচ্ছে না অর্পিতার জন্য কান্নাকাটি করা এখন বৃথা? অর্পিতা তোর পাস্ট, তাছাড়াও ও এখন আমাদের মাঝে নেই। তাই ওকে কিংবা তোদের কালো অতীতটাকে মনে করে দুঃখ বিলাস করার কোনো মানেই হয় না। আমার এই অশ্রু অপরাধ বোধের। মায়ের নেচার জানা সত্ত্বেও তার সাথে অর্পিতার যোগাযোগ করানো এবং আমাদের সম্পর্কের ব্যাপারটা উন্মোচন করাটা আমার জীবনের চরম ভুল ছিল। ওকে স্বপ্ন দেখিয়েছিলাম সুন্দর একটা জীবনের, যেখানে তিল পরিমাণও দুঃখ ঠাঁই পাবে না, কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত অশ্রুই ঝরল ওর চোখ দিয়ে। তোরা কি মনে করিস আমি ওর কোনো খোঁজ খবর রাখিনি? আমি খুব ভালো করেই জানি ও ম্যারিড লাইফে হ্যাপি ছিল না। ওর হাজবেন্ড ওকে কুত্তার মতো পেটাতো। ও এইসব প্রেশার সইতে না পেরে অসুস্থ হয়ে যায়। ওর অসুস্থতার পেছনে আমারই হাত, আমার ফ্যামিলির কারণেই তো। মা কি মনে করেছে তাদের ক্রাইমগুলো আমি জানি না, তবু মুখ বুঝে কাপুরুষের মতো পড়ে আছি, কারণ সে আমার জন্মদাত্রী মা। নিদ্রা, ডোন্ট মাইন্ড, একটা কথা বলি। অর্পিতার সাথে তোর সম্পর্কটা আর পাঁচটা সম্পর্কের মতো স্বাভাবিক ছিল না। আমরা আবেগের বসে চিন্তা করে তখন তোকে সাপোর্ট করলেও পর চিন্তা করে বুঝতে পেরেছি তোরা এক হলেও অনেক সইতে হতো তোদের। হিন্দু মুসলিম বিষয়টা আমাদের সমাজে ঠিক আনএক্সপেক্টেড করতে পারে না। তোদের বিয়ের পর না জানি কত বিপদের সম্মুখীন হতে হতো। অর্পির সাথে যা হয়েছে তা অন্যায় শিখা। আমরা জানিনি, এটাকে নিয়তি ছাড়া আর কিছুই বলা যায় না। হুট করে নীরবতা নেমে আসলো ওদের মাঝে। বেশ কিছুক্ষণ যাবৎ দুই বন্ধুর কথোপকথন শুনে তৌসিফ উঠে এসে ওদের পাশে বসল। নিদ্রর কাঁধে হাত দিয়ে প্রশ্ন করল, সুপ্তকে ভালোবাসিস? চোখের পানিটা মুছে নিদ্র বিরক্ত মাখা গলায় পাল্টা প্রশ্ন করল, সুপ্ত আসছে কোথা থেকে এখানে? আসছে কারণ ও তোর লাইফের সবচাইতে ইম্পর্ট্যান্ট একজন মানুষ। অর্পিতার সাথে যা হয়েছে তা যাতে সুপ্তর সাথে না হয়, তোকেই ওকে প্রোটেক্ট করতে হবে, অ্যান্ড তোদের সম্পর্কটাকেও প্রোটেক্ট করতে হবে। এবার যাতে কেউ সুযোগ না পায় তোদের আলাদা করতে, এই জন্য তোকে ব্যবস্থা নিতে হবে। কখনো যেন ওর ফিল না হয় তুই ওকে ভালোবাসিস না। নিদ্রাও কিন্তু তোর জন্য পাগল, ও তোকে এত বেশি ভালোবাসে তুই আইডিয়া করতেই পারবি না। কাল থেকে তোর ফোন অফ। ও যে কতবার আমায় নক করেছে তার ঠিক নেই। তোকে ছাড়া মেয়েটা সেফ মরে যাবে, বুঝলি? মরে যাবে। সময় থাকতেই ওকে আপন করে নে। অতীত নিয়ে দুঃখ বিলাস না করে বর্তমান নিয়ে ভাব, আর ভবিষ্যৎ ফিকির করে নে। রইল বাকি অর্পিতাকে শেষবার দেখার কথা। ওর অন্তিম ক্রিয়া হয়ে গিয়েছে। মনে কর মৃত্যুর মাধ্যমে তোদের কলেমা ল্যাপটানো অতীতটাকে মাটি চাপা দিয়ে দিল সে নিজ হাতে। তুইও মনের গোপন কুঠুরিতে ওর ভাগের ভালোবাসাটা বন্দি করে রাখ। এখন সবটা সুপ্তর অধিকার। আমাদের বন্ধুত্ব দীর্ঘ 16 বছরের। আমি তোর শিরা উপশিরা সম্পর্কে অবগত। সুপ্ত তোর অক্সিজেনের মতো
ও ছাড়া এতটা দিন তো জিন্দা লাশ হয়ে বেঁচেছিলি। ও আসার পর আমরা পুরনো নিদ্রাকে ফিরে পেয়েছি। তোর বাউন্ডুলে জীবনটাকে কি সুন্দর সাজিয়ে দিয়েছে মেয়েটা। শোন, চকচকে রুদ্র জলে আকাশ এক কোণে কালো মেঘ থাকে, এটা চিরন্তন। জীবনে সুখ দুঃখ হতাশা থাকবেই, বাট ভেঙে পড়া যাবে না। শত কষ্টের মাঝেও হাসতে পারাটাই সহজ না। তুই এতদিনে তো ভেঙে পড়িসনি, আজ হঠাৎ দুর্বল হলি কেন? যেসব স্মৃতি তোকে দুর্বল করে দেয় ওগুলো একদম ভুলে যাওয়াই শ্রেয়। কি হয়েছে, কে কী করেছে সব ভুলে যা। এই নে ফোন, সুন্দর একটা ভবিষ্যৎ তোকে হাতছানি দিয়ে ডাকছে। সুপ্তর নম্বর ডায়াল করে নিদ্রার হাত জোড়া করে ফোনটা ধরিয়ে দিল তৌসিফ। কয়েক সেকেন্ডের মধ্যে রিসিভ হলো কলটা। ওপাশ থেকে সুপ্তর ভাঙা কণ্ঠ ভেসে আসলো। ভাইয়া আমার নিদ্রের কোনো খোঁজ পেয়েছেন? সুপ্তর কণ্ঠে শোনা মাত্র নিদ্রার বুক জুড়ে এক অদ্ভুত শীতল হাওয়া বয়ে গেল। ফোন কানে নিয়েও বিড়বিড় করে বলল, আমার এক মুঠো গোলাপ, ভালো আছো? বোর্ড এক্সাম শেষ হয়েছে 3 দিন আগে, দেখতে দেখতে এইচএসসিও কমপ্লিট হলো আমার। শুনলাম এর মাঝেই নিদ্র রংপুরে আসবে। অফিসিয়াল কাজে ইন্ডিয়া গিয়েছিল গত সপ্তাহে, বিরাট বড় প্রজেক্ট ছিল তার। সাকসেসফুল হয় একটা লং টাইম ছুটি পেয়েছে সে। আমাদের দেখা নেই অনেক দিন। জেদ করলাম এবার আমাকে টাইম দিতেই হবে। জীবনে প্রথমবার সে আমার কথা শুনছে মনে হয়। সবসময় তো হুকুম জারি করতেই পছন্দ করে, এমনিতেও আমি ওর উপরে রেগে আছি। রাগ নয়, এটাকে অনুরাগ বলা যায়। নিদ্র আর অর্পিতা আপুর সম্পর্কটা বেশ গভীর ছিল। তাদের কত শত স্মৃতি, কাছে আসার গল্প ডায়েরি বন্দি করা আছে। পড়তে পড়তে জেলাস ফিল করেছি আমি। নিদ্র আমাকে কখনো কাছে টানেনি, না নিজে থেকে হাগ করেছে, আর না কখনো কিস। আমি সবসময় ওকে জড়িয়ে ধরতাম, আবার জোর করে। আগের গার্লফ্রেন্ডের সাথে কত কত স্মৃতি জমিয়েছে, আর আমাকে ধমকের উপরেই রাখে। সুপ্ত কি করছিস? কিছু করি না। শোন, তোর ভাইয়া আসছে আজ, ওকে একটু কল করতো। আমি কেন কল করব? তোমার বর, তুমি কল করবা? আমার ওর সাথে ঝগড়া চলছে, আমি কল করতে পারবো না, তুই কর। আবার ঝগড়া? তুমি এত ঝগড়ুটে কেন আপু বলো তো? সাদা সিধা ভাইয়াটাকে সবসময় বকাঝকা করো খালি। এই চোপ, এসেছে ভাইয়ার চামচা, সে অপরাধ করে এই জন্য বকা খায়। ভাইয়ার অপরাধ? আমি বিশ্বাস করি না। বিশ্বাস করে না? উনি মনে হয় দুধে ধোয়া তুলসী পাতা। বেশি তর্ক না করে যেটা করতে বলছি করো। নাও আমার ফোনটা, তুমি ফোন করো। আমি বলেছি না তোকে করতে? চোখ পাকিয়ে ধমক দিল আপু। আমি মুখ ফুলিয়ে ভাইয়াকে কল করলাম, প্রথমবার রিসিভ হলো না। আপুকে বললাম, ভাইয়া কল রিসিভ করে না, ব্যস্ত মনে হয়। এত কিসের ব্যস্ততা তার? আবার কল দে, বারবার দিবি, দেখি কতক্ষণ না রিসিভ করে থাকতে পারে। বোনের হুকুম না মেনে যাই কোথায়? আপুকে পাশে বসিয়ে অনবরত কল করতে থাকলাম ভাইয়াকে। আরো 5-7 বার কল দেওয়ার পর একবার রিসিভ হলো। ওপাশ থেকে ভাইয়ার ঘুম জড়ানো কণ্ঠস্বর ভেসে আসলো। কি ব্যাপার শালিকা, এতবার কল? আমি কি বলবো খুঁজেই পেলাম না। কিছু না ভেবেই বললাম, ভাইয়া আপু আপনার সাথে কথা বলতে চায়। আমার কথা শুনে আপুর চোখ বড় বড় হয়ে গেল। ভাইয়াও ফোনের ওপাশ থেকে বিস্ময়ে মৃদু চিৎকার দিলেন। হ্যাঁ? আমি আপুর দিকে তাকিয়ে আমতা আমতা করে বললাম, হ্যাঁ দাঁড়ান দিচ্ছি। আপুর দিকে ফোনটা বাড়িয়ে দিতে সে শটান দাঁড়িয়ে গেল। আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে কল ডিসকানেক্ট করে দিল সে। এরপর বাহুতে ধুম করে একটা কিল বসিয়ে বলল, একটা কাজও ঠিকঠাক পারে না, তোর কাছে আসাই আমার খাট হয়েছে। ফোন ফেরত দিয়ে ধপা ধপ পা ফেলে চলে গেল সে। আমি বোকার মতো বসে রইলাম। আপুরে তো রাগ কেন? আর ভাইয়ার সাথে কি এমন হয়েছে যে কথা বলাই বন্ধ? অদ্ভুত। সন্ধ্যার একটু পর নিদ্র রংপুরে নামলো। এবার অফিসের গাড়ি করেই সে এসেছে। সুপ্তাকে অবশ্য বলেনি আজই রংপুরে নামবে, জাস্ট বলেছে এর মাঝে একদিন আসবে। এখন তো এসেই পড়েছে, দারুণ সারপ্রাইজ দেওয়া যাবে মেয়েটাকে। নিদ্রর গাড়িটা যখন বাড়ির সামনে দাঁড়িয়েছে তখন বারান্দায় বসেছিল নুহাস। গাড়িটা যে তার একমাত্র ছেলে নিদ্রর তা চিনতে সমস্যা হলো না নুহাসের। অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল তার। তড়িঘড়ি করে ভেতর গিয়ে কাজের ছেলে আব্দুলকে আদেশ করল নিচে গিয়ে নিদ্রের লাগেজগুলো নিয়ে আসতে। মিসেস নুহাস তাদের রান্নাঘরে পকোড়া ভাজছিলেন। উনি কেবল গলা বাড়িয়ে প্রশ্ন করলেন, এত উত্তেজনা কিসের? আরে আমার ছেলে এসেছে, এতদিন বাদে ছেলেটাকে দেখব, কি আনন্দ। এক্সাইটমেন্ট চেপে রাখতে পারছেন না যেন নুহাস সাহেব।
মিসেস নুহাশ স্বামীর কথায় মৃদু হেসে নিজের কাজে মনোযোগ দিল। অল্প কিছুক্ষণের মধ্যেই তার সাহেবের এই হাসি হাসি মুখটায় বিষাদের ছায়া নামবে। বহু কষ্টে কান্না চেপে ঘরের কোণে বসে রইবেন তিনি। প্রতিবারই এমন হয়। মাঝে মধ্যে মনে হয় বাবা ছেলের মধ্যে বিরাট দেয়ালটা তৈরি হয়েছে তারই কারণে। নুহাশ সাহেব তাকে বিয়ে না করলে হয়তোবা সব স্বাভাবিক থাকতো, কিন্তু ওই সময়টাতে যে একটা সাপোর্টের খুব প্রয়োজন ছিল মানুষটার। ভালোবাসার খাতিরেই তো তাকে একা ছাড়তে পারেনি। একটা দীর্ঘশ্বাস গোপন করে চোখের কোলে আসা জলটুকু মুছে নিলেন মিসেস নুহাশ। প্রফুল্ল চিত্রে নিদ্রর লাগেজগুলো টেনে নিয়ে আসে আব্দুল। এত করে বলার পরেও সে নিদ্রকে একটা লাগেজও ধরতে দিল না। আব্দুলের পেছনে পেছন ফোন চাপতে চাপতে দোতলায় উঠে এলো নিদ্র। চৌকাঠেই নুহাশ হাসি মুখে দাঁড়িয়ে বাবার দিকে এক পলক তাকিয়ে আব্দুলকে ডাকলো নিদ্র। আব্দুল ভাই, বড় চাচাদের ফ্ল্যাটে লাগেজগুলো নিয়ে যান। নিদ্রর কথা শুনে থেমে গেল আব্দুল। নুহাশ সাহেবের দিকে তাকালে দেখতে পেল বেচারার চেহারার হাসি খুশি ভাবটা উঠে গিয়ে মেঘাচ্ছন্ন আকাশের ন্যায় একরাশ অন্ধকার জায়গা করে নিয়েছে। খুব খারাপ লাগছে আব্দুলের। একটা দীর্ঘশ্বাস ছেড়ে সে লাগেজ দিয়ে উপরে সিঁড়িতে পা রাখল। নুহাশ সাহেবও মাথা নিচু করে চোখের পানি আড়াল করে ফেললেন। নিদ্র আর উপরে না গিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ল। একটু শান্তি দরকার তার। বেলকনিতে বসে গভীর মনোযোগে ফেসবুকিং করছিলাম, এমন সময় নিদ্রের নাম্বার থেকে কল। সাধারণত এরকম টাইমেও কল করে না, মানে একটু অবাকই লাগলো আমার। বেলকনির থাইটা টেনে দিয়ে কলটা রিসিভ করলাম। তুমি এই অসময়? নিচে আসো, আমি তোমার বাসার সামনে। হোয়াট, আর ইউ জোকিং? নো, আই এম নট। বেলকনিতে আছো না? মাথা বাড়িয়ে দেখো, আমি গলির মোড়ের চায়ের দোকানটার সামনে। আমি মাথা বাড়িয়ে দেখলাম ও সত্যি সত্যি চায়ের দোকানের বেঞ্চটায় বসে আছে। চোখ বড় বড় করে মৃদু একটা চিৎকার দিলাম। আই ক্যান্ট বিলিভ। বিলিভ হবে, নিচে নেমে আসো। এক্ষুনি আসি, 1 মিনিট দাঁড়াও। ওকে আর কিচ্ছু বলতে না দিয়ে দৌড়ে নিচে চলে আসলাম। ভাগ্যিস বাসায় বাপি ছাড়া আর কেউ নেই। মা আপু দুজনেই শপিংয়ে গিয়েছে। বাপিও নিজের রুমে ঘুম। এই সুযোগটাই কাজে লাগালাম আমি। রাস্তায় বেশ গাড়ি ঘোড়া চলছে। এমতো অবস্থায় তো ওকে জড়িয়ে ধরা সম্ভব নয়, কিন্তু আমার মনও মানছে না। বাসার গলিতে দাঁড়িয়ে ওকে হাতের ইশারায় এই দিকটায় আসতে বললাম। ও মৃদু হেসে এপারে আসতেই ওর হাত টেনে আড়ালে নিয়ে এসে শক্ত করে জড়িয়ে ধরলাম। ও 2 হাতে আমার কোমর জড়িয়ে ধরে হাসতে হাসতে শুধালো, আমার শুভ্র গোলাপটা কেমন আছে? এতদিন মুর্শে পড়েছিল, আজ তোমার ছোঁয়ায় প্রাণ ফিরে পেল জানো। ওর গলায় মুখ গুজে উত্তর দিলাম। ও আমার গালে একটা চুমু খেয়ে বলল, আমাকে বাসায় নিয়ে যাবে না? আমি চকিতে তাকালাম ওর দিকে। ও ভ্রু নাচিয়ে প্রশ্ন করলো, কি? তুমি আমার বাসায় যাবা? হ্যাঁ যাব, চলো। কোমরে হাত রেখে স্বাভাবিকভাবেই উত্তর দিল। আমি যেন আজ ঝটকার উপর ঝটকা খাচ্ছি। নিদ্র বাসায় বাপি আছে। আরো ভালো, শ্বশুর মশাইকে সালাম দিয়ে আসবো। ওর মুখোমুখি দেখে মনে হচ্ছে না মজা করছে। আমি এবার একটু ভয় পেয়ে গেলাম। বাপি জানলে তো জুতা পেটা করে বাড়ি ছাড়া করবে না আমায়। কি হলো, আমার ডেয়ারিং বাজ বউটা ভয় পেয়ে গেল বুঝি? আমি বিলিভই করতে পারছি না তুমি আমার বাসায় যেতে চাইছো। চলো বিলিভ করাই। ও আমার কোমর ছেড়ে দিয়ে হাত চেপে ধরলো। তারপর আমার বাসা থেকে পা বাড়ালো। ওর এমন অদ্ভুত আচরণ দেখে আমি বিস্ময়ে হতবাক। আমার বিস্ময় ভাব কাটলো যখন গেটের সামনে উপস্থিত হলাম। প্রস্তে হাত ছাড়িয়ে চোখ বড় বড় করে চারিদিকে পর্যবেক্ষণ করে নিলাম, কেউ দেখছে কিনা। ভাগ্যিস অন্যান্য বাসার মানুষজন কেউ বেলকনিতে নেই। গলাটা যথাসম্ভব খাদে নামিয়ে নিদ্রকে ধমক দিলাম, এভাবে টেনে নিয়ে আসে কেউ, পাছে কেউ দেখে নিলে। তখন তো আরো ভালো, প্রেমে বদনাম হয়ে বিয়ে করে ফেলবো একদম। তুমি পাগল হয়ে গেছো আজ। ঠিক কথা, এখন গেট খোলো, আমি খুলতে গেলে শব্দ করবো কিন্তু। নিদ্র, তুমি সত্যি আমার বাসায় যাবা? অফকোর্স, কতখানি জার্নি করে এসেছি জানো, এক মুহূর্ত বিছানায় গা দিতে পারিনি, ছুটে এসেছি তোমার সাথে দেখা করবো বলে। এই কথা শুনে আমি সরু চোখে ওর পানে তাকালাম। আচ্ছা, আলো অন্ধকারেই মনে হলো নিদ্রর চোখে মুখে ক্লান্তির ছাপ। মনটা গলে গেল আমার। সব চিন্তা বাদ দিয়ে গেট খুলে ওকে নিয়ে বাসায় প্রবেশ করলাম। খুব লুকিয়ে চড়িয়ে দোতলা অবধি নিয়ে আসার পর চিন্তায় পড়ে গেলাম, ভেতরে কিভাবে ঢুকাবো। বাপি যদি জেগে থাকেন। ওকে ফিসফিসিয়ে বললাম, তুমি এখানে দাঁড়াও, আমি ভেতরে গিয়ে দেখি বাপি উঠলো কিনা। ও মাথা নেড়ে সায় দিল।
ওকে দরজার আড়ালে রেখে পা টিপে টিপে ভেতরে চলে গেলাম। বাপির রুমের সামনে এসে উকি দিতেই দেখি বাপি বিছানায় কাত হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। যাক, ভাগ্য সহায় আছে তাহলে। এক মুহূর্ত দেরি না করে নিদ্রকে ইশারা করলাম ভেতরে আসতে। ও বিশ্বজয়ের হাসি দিয়ে আয়েশ করে ঢুকলো। অমন রাজার চাল দেখে সুপ্ত মনে মনে টিপ্পনি কাটলো। হাঁটার সিস্টেম দেখো, ধরা খেলে ঝাঁটার বাড়ি খেতে হবে, সেই খেয়াল আছে জনাবের? ও আগেও আমার পড়াতে এসেছে বাসাতে, আমাকে আর নতুন করে রুম চেনাতে হলো না। একা একাই আমার রুমে চলে গেল। আমি দরজাটা ভালোভাবে আটকে নিজের রুমে গিয়ে দেখি বিছানায় লম্বা করে শুয়ে পড়েছে সাহেব। আমাকে দেখতেই আহ্লাদি স্বরে বলল, সুপ্ত, শিওরে বসে আমার মাথাটা টিপে দাও তো। আমি? অফকোর্স তুমি, তোমার নামই তো সুপ্ত। আমি তোমার মাথা টিপতে পারবো না, তুমি ফ্রেশ হয়ে শো। আমি ফ্রেশ হতে পারবো না, আমার পা চলছে না, ঘুম পাচ্ছে। আজও তো পারবো না আমি। সুপ্ত, তুমি না আসলে কিন্তু আমি তোমায় ধমক দেব। ধমকে তোমার বাপি জেগে যাবে, তখন কিন্তু আমাকে দোষারোপ করতে পারবে না। তুমি আমার ভয় দেখাচ্ছ? তোমার যদি তাই মনে হয় তাহলে তাই। ভাবলেশীন ভাবে উত্তর করলো। এই ছেলের আচরণে যা পরিবর্তন এসেছে বলা যায় না, কি থেকে কি করে ফেলে আবার। না পেরে আমি দরজা লক করে ওর মাথার সামনে বসলাম। বসা মাত্রই সাহেব উপর হয়ে আমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়লো আর দুই হাতে কোমর জড়িয়ে ধরলো। ওর তপ্ত নিঃশ্বাস আমার জামা ভেদ করে পেটে আসে পড়ছিল। অজানা শিহরণে আমার শরীর থরথর করে কাঁপতে শুরু করলো। ও হয়তো বুঝতে পেরেছিল। মাথা তুলে ভ্রু কুঁচকে প্রশ্ন করলো, কি হলো? মাথা টিপে দাও, আগে চুলগুলো টেনে দাও। দিচ্ছি। আলতোভাবে ওর চুলে হাত বোলাতে শুরু করলাম আমি। ও চোখ বন্ধ করে মুখ গুজে পড়ে রইল আমার কোলে। বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পর ও উঠে গিয়ে পাশে বালিশে মাথা দিয়ে শুয়ে পড়লো। আমার হাত ধরে হ্যাঁচকা টানে বুকে ফেলে শক্ত করে চেপে ধরে বলল, আমি ঘুমোবো, তুমি পাহারা দাও, কেউ যেন না আসে। তা না হয় দিলাম, বাট আমায় এভাবে চেপে ধরলা কেন? আমার ইচ্ছে। ভাবলেশীন জবাব দিয়ে চোখ বন্ধ করে ফেললো। আমি পুনরায় অবাক, বিস্মিত এবং হতভম্ব হয়ে ওর মুখ পানে তাকিয়ে থাকলাম। অজান্তেই আমার কণ্ঠ থেকে বেরিয়ে এলো, তুমি অনেক চেঞ্জ হয়ে গিয়েছো নিদ্র। নতুন ভাবে শুরু করছি, এমন নিদ্রকেই অভ্যেস করে নাও। চোখ বন্ধ রেখেই উত্তর দিল। আমি জানি না কেন হুট করে আমার চোখের কোলটা ভেজে উঠতে শুরু করলো। আমি শুরু থেকে এমন নিদ্রকেই চাইছিলাম। এতটা দিন মনে হয়েছে আমি সম্পর্কে একাই আছি, নিদ্রের দিকটা মৌন। আজ মনে হচ্ছে না, আমরা দুজনেই সম্পর্কে আছি। আমার জীবনের সবচাইতে বড় প্রাপ্তি বুঝি এটাই। আমি নিদ্রার চিবুকে ঠোঁট চেপে কেঁদে ফেললাম। ও আমাকে পরম যত্নে আগলে নিয়ে ফিসফিসিয়ে বলল, সরি ফর এভরিথিং এন্ড আই রিয়েলি লাভ ইউ। চলো আজ থেকে সব নতুন ভাবে শুরু করি। আমি ওর চোখে চোখ রেখে আর্দ্র কণ্ঠে বললাম, তুমি সত্যি নিদ্র তো? সন্দেহ আছে? চোখ খুলে ঠোঁট কামড়ে প্রশ্ন করলো। আমি মাথা নেড়ে বললাম, বিরাট সন্দেহ। তাহলে আগের ফর্মে ফিরে যাই? না। ঠোঁট উল্টে মৃদু চিৎকার দিলাম আমি। ও একগাল হেসে বলল, পাগল একটা।